আসসালামু আলাইকুম। গল্প বাই মুনিম চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবু ইসহাক রচিত বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ি। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। এমন দিন পড়েছে, এক মুহূর্তের জন্যও সূর্যের মুখ দেখা যায় না। সারাদিন টিপির টিপির বৃষ্টি পড়ে। হাসু ঘরের বার হয় না। শরীরটাও ভালো নেই। শরীরের সমস্ত গিঠে গিঠে, বিশেষ করে ঘাড়ে টনটনে ব্যথা হয়েছে। হাসু মাকে বলে, গরদানটায় বেদনা করে গো মা, কেমন শীত শীত লাগে। হাসুর গায়ে হাত দিয়ে জয়গুণ শঙ্কিত হয়। ছেলেটা জ্বরে পড়লে উপায় নেই আর। বৃষ্টি বাদলের মধ্যে ছেলেটাকে যেভাবে সে কাজে পাঠায়, তাতে এই ছোট শরীরটার উপর জুলুমি করা হয়। কচি ঘাড়টার উপরেই জুলুমটা হয় বেশি। অথচ এই ঘাড়টা তাদের জীবন মরণের কলকাঠি। তিনটি প্রাণীর জীবনের বোঝা মাথায় নিয়ে হাসুর এই কাঁচা ঘাড়টা মাঝে মাঝে ব্যথাকাতর হয়ে পড়ে। জয়গুণ নিষেধ করে, থাক, আজ আর কামে যাওয়ান লাগবো না, কাঁথা গায়ে দিয়ে হুইয়া থাক। তোরে পই পই কইরা নিষেধ করি ভারী বোঝা মাথায় নিস না, তা শুনবি না। বেশি লোভ করবার জন্যে মাঝে মাঝে নিজেকে ধিক্কার দেয় জয়গুণ। 13 বছরের এতটুকু ছেলে কামাই করে খাওয়া এই তো বেশি। রোজগার করে সব পয়সা তার হাতে এনে দেয়। একটা পয়সাও এদিক ওদিক করে না। এমনকি 1 পয়সার চিনেবাদাম খেলেও তার হিসেব দেয় তার কাছে। জয়গুণ সর্ষের তেলের শিশি থেকে একটু তেল নিয়ে হাসুর ঘাড়ে মালিশ করতে করতে বলে, পায়ে তুই তার পানি দিছিলি কাইল? উহু। হেয়া দেবী কেন, দেহি কেমন হইছে? জয়গুণ পায়ের উপর থেকে কাঁথা সরিয়ে বলে, দেখ, কেদায় চামড়া খাইয়া ঝাঁঝরা কইরা দিছে। একটা নারকেলের মালায় তুতে গোলা নিয়ে আসে জয়গুণ। হাঁসের পালকে ভিজিয়ে হাসুর পায়ের তলায় আঙুলের ফাঁকে ফাঁকে তুতের পানির পোষ দেয়। হাসু উহু হু করে ওঠে, বলে, আর দিও না মা, পোড়াই, না দিলে চামড়া পইচা যাইবে একেবারে, হাঁটতে পারবি না, রাস্তাঘাটে যেই কেদা। জয়গুণ নিজের পায়েও তুতে গোলা দিয়ে প্রলেপ লাগায়, মাইমুনের পায়েও লাগিয়ে দেয়। বাড়ির উঠানে পর্যন্ত কাদা হয়েছে। পায়ের পাতা অবধি ডুবে যায় কাদায়। তুতের প্রলেপ দিলে পায়ের তলা অত সহজে হেজে যেতে পারে না। পরের দিন চমৎকার রোদ ওঠে। জয়গুণ হাসুর কপালে ও বুকে হাত দিয়ে দেখে, তার মুখের উপর থেকে সমস্ত দুশ্চিন্তার মেঘ কেটে যায়। প্রভাতী রোদের মতো তার মুখ আনন্দে চিকচিক করে। হাসুকে ডেকে বলে, ওঠ, দেখ আজ কেমন রোদ উঠছে। হাসু উঠে বসে। জয়গুণ বলে, আমার তো ডরেই ধরছিল, কাল যে এরকম গরম আসিল শরীর, জ্বর ওঠে নাই কপালের ভাগ্যি। কেমন লাগছে রে শরীর? ভালা। আজ কাজে যাইমু মা? হাত মুখ ধুইয়া আয়, খাইয়া তারপর চল যাই। আমিও যাইমু, চাউল ফুরাইছে। আজ চাউল না আনলে ওই বেলা চুলা জ্বলব না। হাসুর মা কাজে বের হয়। হাসুর মা বারবার হাসুকে নিষেধ করে দেয়, খবরদার, ভারী বোঝা মাথায় নিবে না কিন্তু, গর্দান ভাঙা যাইব। কিন্তু হাসু দুদিনের কাজ একদিনে করার সংকল্প নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে। কাল কাজ হয়নি, আজ বেশি কাজ করে অন্তত কিছুটা পুষিয়ে নেওয়া তার চাই। হাসু নারায়ণগঞ্জ স্টেশনে আসে। আজকাল যাত্রীর সংখ্যা খুবই বেড়েছে। বাইরে থেকে যেমন বহু লোক আসছে, আবার বাইরেও যাচ্ছে তেমনি। বিশ্রাম ঘরে গাদাগাদি হয়ে আছে লোক। জাহাজে গাড়িতে জায়গা হয় না। অনেক যাত্রীকেই 2-3 দিন স্টেশনে পড়ে থাকতে হয়। ছেলে মেয়ে মা বউ নিয়ে আবার অনেকে বিদেশি আশ্রয় নিয়েছে স্টেশনের চালাঘরে। হাসু মোটের সন্ধানে এদিক ওদিক ঘুরে আর এদের দিকে চায়। তার অদ্ভুত লাগে এদের পোশাক, এদের কথাও বোঝা যায় না। হাসু কাছে দাঁড়িয়ে শুনেছে, এক জায়গায় একটি স্ত্রীলোক রুটি সেঁকতে শুরু করেছে। দুটি ছেলে মেয়ের লোলুপ দৃষ্টি তার উপর।
রেল লাইনের পাশেও এক জায়গায় সে এরকম আরও অনেক লোক দেখেছে আজ। হাসুর মনে পড়ে দুর্ভিক্ষের বছরের কথা। এরকমভাবে মায়ের সাথে সাথে গাছতলায় কত রাত কেটেছে। বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে গিয়ে কত লোকের তাড়া খেয়েছে। হাসু অনুমান করে নিশ্চয় ওদের দেশে আকাল এসেছে। যাত্রীর সংখ্যা বাড়লেও হাসু সুবিধে করতে পারে না। নম্বরী কুলিদের জন্য মোট ধরবার জো নেই। যাত্রী বেড়ে যাওয়ায় বরং অসুবিধা হয়েছে। ভিড়ের জন্য ঘাটে জাহাজ ধরবার আগেই জেটির গেট বন্ধ হয়ে যায়। নম্বরী কুলি ছাড়া অন্য কুলিরা ঢুকতে পারে না। সে পানি সাঁতরে স্টিমারে ওঠে, কিন্তু নম্বরী কুলিরা দেখতে পেলে মাথার উপর গাঁটটা মারে। হাসু এই কুলিদের খুবই ভয় করে। ট্রেন ও স্টিমারের সময় হাসুর মুখস্থ হয়ে গেছে। একটা ট্রেন আসবে 10টায়, 10টা বাজবার এখনও দেরি। হাসু রিক্সা স্ট্যান্ডের দিকে যায়। 11টার জাহাজে যারা যাবার তারা সাধারণত এখানেই নামে রিক্সা থেকে। এক ভদ্রলোকের মালপত্র নিয়ে দুজন নম্বরী কুলির মধ্যে বচসা শুরু হয়েছে। হাসু দূরে দাঁড়িয়ে দেখে। একটা কুলি বলে, ছোড় দে, আপনি কিস কলিবেন বাবুজি। আর একটা রিক্সা এসে থামে। চরণদার ভদ্রলোকের সাথে একটি ছোট সুটকেস ও বিছানা। বোঝাটা বেশি ভারী হবে না। হাসুর মাথার পক্ষে উপযুক্ত বোঝাই। হাসু এগিয়ে যায়, সুটকেস ধরে জিজ্ঞাসা করে, কুলি লাগবো নি বাবু? ঝগড়ায়রত কুলিদের একজন তার প্রতিদ্বন্দ্বী কুলিকে বোঝাটা ছেড়ে দিয়ে দৌড়ে আসে। হাসুকে হাত দিয়ে সরিয়ে বলে, ভাগ বেটা। হাসু নিঃশব্দে সরে যায়। একটা লাইট পোস্টে পিঠ ঠেকিয়ে সে রাস্তার দিকে চেয়ে থাকে। রিকশায় কোনো যাত্রী এলে সে আগেই আন্দাজ করে ঘাড়ে কুলাবে কিনা। তার উপযোগী মোট না হলে সে এক পা নড়ে না। লাইট পোস্টের সাথে পিঠ ঠেকিয়ে সে দাঁড়িয়েই থাকে। অনেকক্ষণ পরে বা যদি মোট পাওয়া যায়, তাও নম্বরী কুলিদের ফাঁকি দিয়ে লওয়া অসম্ভব হয়ে পড়ে। দূরে হুইসেল শোনা যায়। একটা ট্রেন আসছে। হাসু স্টেশনে ঢোকে। ট্রেনেই যা কিছু সুবিধা করা যায়। এখানে নম্বরী কুলিদের ফাঁকি দেওয়া যায়। পেছনের দিকের গাড়িগুলোর থেকে মোট নিয়ে সরে পড়লে তারা দেখতে পায় না। কিন্তু এখান থেকে মোট বয়ে রিকশায় তুলে মোট পিছু 2 আনার বেশি পাওয়া যায় না। পথ কম বলে 2 আনার বেশি আশাও করা যায় না। জাহাজের মোটে পয়সা বেশি, মোট পিছু 4 আনা। এখানকার 2 মোটের সমান, কিন্তু খাটনিও ডবল। ট্রেন থামতেই হাসু চটপট উঠে পড়ে পেছনের একটা গাড়িতে। একটা মোট 2 আনায় ঠিক করে। যাদের মালপত্র কম তারা এরকম ছোট কুলি খোঁজে। এদের 2 আনা দিলেই খুশি হয়। বড় কুলিরা 4 আনার কমে রাজি হয় না। হাসু গাড়ি থেকে নেমে দেখে না দেখে সরে পড়ে। 12টার মেল ও 1টার স্পেশাল জাহাজ ধরে হাসু রোদে এসে দাঁড়ায়। তার সমান আকারের আরও 5-6টি কুলিও গামছা দিয়ে মাথা মুছতে মুছতে আসে। ওভারব্রিজের রেলিংয়ে সকলে সারি সারি গামছা রোদে দেয়। গামছা পরে সাঁতার দিয়ে স্টিমারে উঠতে হয় তাদের। নম্বরী কুলি ছাড়া জেটির দরজা দিয়ে অন্য কুলিরা ঢুকবার সুযোগ পায় না। তারা সাঁতার দিয়েই অনেক সময় স্টিমারে ওঠে। হাসু ও অন্যান্য ক্ষুদে কুলিরা বসে বসে গল্প করে। একজন একটা বিড়ি ধরায়। কয়েকজন তার দিকে হাত বাড়িয়ে চেয়ে থাকে কে কার আগে নিয়ে টানবে। একজন বলে, শীত লাগছে রে, দে দে বিড়িটা একটা টান দিয়া লই। আর একজন বলে, ওয়াক ফু, ওর মুখের বিড়ি টানিস না, সি ও মেথরের পোলা। মেথর বুঝি মানুষ না? রমজান বলে, পয়সা পাইলে মেথরগিরিও করতে পারি, চাই পয়সা। রমজান হাতে তুড়ি দিয়ে দেখায়। জন প্রতি 2টো করে টান দেওয়ার পর ফেলে দেওয়া হয়েছিল বিড়িটা। যে ছেলেটা মেথর বলে থুক ফেলেছিল সে এবার বিড়িটা তুলে টানতে আরম্ভ করে। একটা ছেলে গলা ছেড়ে সিনেমার গানে টান দেয়। মালতী লতা দোলে। রমজান হাসুকে ডাকে, ও দোস্ত, খুব ভালো একটা সিনেমা আইছে, যাইবিনি আজ? হাসু বলে,
না দোস্ত, মা রাগ করব। চলেন না, 3 আনার পয়সা মোডে, আমার গাটের পয়সাই না হয় দেখবেন। ওহো। রমজান আর পিরাপিরি করে না। রমজান হাসুর বন্ধু ও ক্ষুদে কুলিদের সর্দার। রমজানকে সবাই ভয় করে, তার কথা মতো সবাইকে চলতে হয়। তবে হাসুকে খুবই খাতির করে সে। রমজান বলে, তোর সুরতন, তোরা আমার লগে এক জায়গায় কামে লাগবি। হাসু জিজ্ঞেস করে, কোনখানে দোস্ত? হোসেন দালালের নাম শুনছেন? নতুন ধনী হোসেন দালাল। একজন বলে, হ্যাঁ হ্যাঁ চিনছি, পাডের দালালি কইরা বস্তা বস্তা টাকা করছে বেটা। রমজান বলে, হ্যাঁ, হেই হোসেন দালাল, খানপুরে তেতলা দালান খিঁচব এইবার। এই জায়গায় কাম আছে। কি কাম? ইট ভাঙবি, ইট টানবি, পানি তুলবি, 1 টাকা কইরা রোজ। সবাই রাজি হয়। রমজান আবার বলে, আমারও মাথা পিছু সর্দারি দিবি 1 আনা কইরা। দেখ, যদি মনে খাটে লাইগা যা তোরা সবাই। এখানে সারাদিনে 10-12 আনার বেশি পাওয়া যায় না, কোনোদিন তার চেয়েও কম পাওয়া যায়। সুতরাং কেউ অমত করে না। 6টার ট্রেন ধরে হাসু পয়সার হিসেব করে। মাত্র 13 আনা হয়েছে। 1 টাকার কাজও হলো না। কোমরে বাঁধা জালির মধ্যে পয়সাগুলো গুজে সে এক জায়গায় বসে। হাসুর সাথীরা সব চলে গেছে। রোজ এমন সময় সেও বাড়ির দিকে পথ নেয়, কিন্তু আজ 7টার স্টিমারটা দেখেই যাবে সে। মা হয়তো বসে থাকবে তার জন্যে, দেরি হলে রাগ করতে পারে, কিন্তু 1 টাকা পুড়িয়ে নিলে রাগ না করে সে হয়তো খুশি হবে। ছড়ি হাতে এক ভদ্রলোক হাসুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হাত থেকে সিগারেটের শেষাংশ ছুঁড়ে ফেলতেই হাসু মাটি থেকে তা কুড়িয়ে নিয়ে টানতে আরম্ভ করে। দোস্তের পাল্লায় পড়ে কয়দিন হয় সে বিড়ি টানতে শিখেছে। ঠান্ডার মধ্যে বিড়ি টানতে মন্দ লাগে না হাসুর। 7:30টার পরে স্টিমার আসতে দেখা যায়। হাসু 3 নম্বর জেটির দিকে দৌড়ায়। গেট বন্ধ হয়ে গেছে। হাসু ফিরে এসে গামছা পরে লুঙ্গিটা বেঁধে নেয় মাথায়। স্টিমারটা ঘাটে ধরতেই সে সাঁতার দেয়। আজ একা একা তার ভয় করে। অন্য সময় 6-7 জন মিলে নদীর পানি তোলপাড় করতে করতে তারা জাহাজে ওঠে। সে ফ্ল্যাটের গায়ে স্টিমারটা ধরেছে, তার একটা কাছি বেয়ে বেয়ে সে আগের ফ্ল্যাটের উপর ওঠে। লুঙ্গি পরে গামছার পানি নিংড়ে সে শরীরটা মুছে নেয়। তারপর ফ্ল্যাটের কিনারার সরু পথ ধরে ধরে স্টিমারে উঠবার সিঁড়িতে যায়। ভিড় গলিয়ে এবং নম্বরি কুলিদের চোখ এড়িয়ে সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। এক ভদ্রলোক কুলির সাথে দরদম করছেন, 4 আনায় যাবে, অল্প মাল আমার, সব শুদ্ধ 10-এরও হবে না। 6 আনা রেট আছে সাব, কমে হইব না। না যাও, 4 আনার বেশি দিব না আমি। কুলিটা চলে যেতেই হাসু এগোয়। কুলি লাগবে নি বাবু? লাগবে তো, কত নিবি? আপনি খুশি হয়ে যা দেন, তবে মাথায় নে, চল জলদি। মোট মাথায় নিয়ে হাসু অনুমান করে কোথায় 10 সের, সুটকেসটার ওজনে 20 সেরের কাছাকাছি হবে। যেন সীসা ভরা আছে সুটকেসটায়, তার উপর বিছানা। হাসুর মাথায় ভারী লাগে বোঝাটা। ভদ্রলোক এবার ওপর থেকে খবরের কাগজ ও একটা হাত ব্যাগ নিয়ে হাসুর হাতে চাপিয়ে দেন। যেটি পার হবার সময় একজন ডাকেন, আরে রশিদ, তোর জন্য 6:30 থেকে অপেক্ষা করছি। তোর বাড়িতে খবর নিয়ে জানলাম তুই আজ আসছিস। দুজনের করমর্দন ও কুশল বার্তার পরে আলম সাহেব বলেন, তোর জন্য অপেক্ষা করছি কেন জানিস? আরে হ্যাঁ হ্যাঁ, কোথায় বল দেখি? প্যারাডাইসে। হুজতুল্লাহ আর নির্মল বসে আছে, তুই না হলে তো জমেই না। রশিদ সাহেব বললেন, যেরকম দেখছি তাতে পাকিস্তান সোমরস পান বুঝি আমার আর হবে না রে। সব বেরসিক। আলম সাহেবের সাথে রশিদ প্যারাডাইস ক্যাফেতে গিয়ে ওঠেন। হাসুকে বলে যান, তুই বস এখানে বাইরে।
হাসু মোট নামিয়ে বসে থাকে। ক্যাফের ঘড়িতে 9টা বাজে, কিন্তু সাহেবের বের হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। বসে থাকতে থাকতে হাসুর বিরক্তি ধরে যায়। একবার মনে হয় সুটকেসটা নিয়ে ভেগে গেলে কেমন হয়, কিন্তু তারপরই সে নিজেকে শুধরে নেয়। রশিদ সাহেব বাইরে এসে চলতে আরম্ভ করেন। হাসু অনুসরণ করে। ওভারব্রিজের কাছে আসতে আসতে হাসুর পা আর চলতে চায় না। বোঝা মাথায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা খুবই কষ্টকর। ক্ষুধায় হাসুর শরীর দুর্বল, তার উপর এমন ভারী বোঝা। হাসু বলে, একটু ধরেন, জিরায় এলোই। চলে আয়, এতটুকুর জন্য জিরিয়ে কাজ নেই বাবা, বেশি দূরে নাই, কাছেই আমার বাড়ি। রশিদ সাহেবের মুখ দিয়ে জড়িয়ে জড়িয়ে বের হয় কথাগুলো। রশিদ সাহেব না থেমে ওভারব্রিজের ওপর দিয়ে এগিয়ে যান। হাসু 1 সিঁড়ি 2 সিঁড়ি করে উঠতে থাকে। তার পা কাঁপে, ঘাড়টা চাপ খেয়ে মচকে যাবার মতো হয়। রশিদ সাহেবের আগমনে তার ছেলে মেয়েদের মধ্যে সাড়া পড়ে গেছে। তাদের আনন্দ কোলাহল মুখর হয়ে ওঠে বাড়িখানা। ছোট ছেলেটিকে কোলে তুলে নিয়ে অন্য দুটির হাত ধরে তিনি অন্দরে ঢোকেন। একটি চাকরানি এসে হাসুর মাথার মোট নামিয়ে নেয়। হাসু দাঁড়িয়ে থাকে বাইরে। রাত হয়ে যাচ্ছে অনেক, কিন্তু তাকে পয়সা দেবার কথা বোধহয় মনে নেই কারো। অনেকক্ষণ পরে হাসু সাহস করে বলে, আমারে বিদায় করেন সাব। রশিদ সাহেবের ছেলে মজিদ হাসুকে ডেকে নিয়ে যায় ভেতরে। রশিদ সাহেব তখন বিরাট বপু বিস্তার করে শুয়েছেন। মজিদকে বলেন পকেট থেকে 3 আনা বের করে দিতে। হাসু আপত্তি করে, 3 আনা কম হয়ে যায় সাব। কম বলিস কি? হ্যাঁ, জাহাজের 3 টন রিক্সায় উঠাইয়া দিলেই তো 4 আনা দেয়, আর এটা তো অনেকখানি দূর, আবার দেরি হইল কত। নে তোল পয়সা। না সাব, 5 আনার কম আমি নিব না। মজিদ বলে, বাপ রে, এখান থেকে এখানে 5 আনা, 1 মিনিটের পথ না, এই পেলে তো রাজা হয়ে যাবি। হাসু নাছর বান্দা। রশিদ সাহেব এবার ডাকেন, এই ছোড়া, আয়, 5 আনাই দেব, তবে হাত পাগুলো টিপে দে তো আমার, ভালো করে তেল মালিশ করে দে। না সাব, আমি পারতাম না, আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, পারবি নে? গর্জে ওঠেন রশিদ সাহেব। বিছানার ওপর মেদবহুল শরীর খেলা দুড়িয়ে তিনি বলেন, এমনি এমনি তোমাকে 5 5 গন্ডার পয়সা দেব, আমি কন্ট্রাক্টর, কড়ায় গন্ডায় কাজ আদায় করে পয়সা দেই। হ্যাঁ। হাসু রশিদ সাহেবের পায়ের কাছে বসে তার পায়ে তেল মালিশ করতে শুরু করে। তেল মালিশ নেওয়া রশিদ সাহেবের অনেক দিনের অভ্যাস। শোবার আগে রোজ রাতে হাত পা টিপিয়ে না নিলে তার ঘুম হয় না। কলকাতায় থাকতে এ ব্যাপারে সুবিধা ছিল অনেক। 4 আনা দিলে আধা ঘন্টা বেশ হাত পা বানিয়ে নেওয়া যেত। রাত 9টার সময় বাসার দরজায় এসে চিৎকার করে উঠত, মালিশ, তেল মালিশ। বাড়িতে সুবিধা না থাকায় ঝি চাকর দিয়েই চলে সে কাজ। 10টা বাজে। পা টিপতে টিপতে হাসু অন্যমনস্ক হয়ে যায়। মার কথা মনে পড়ে। রেল রাস্তার ধারে মা পথ চেয়ে আছে। এতক্ষণ এ লোকটার ব্যবহারে তার মনটা বিষিয়ে উঠছিল, তাই ক্ষুধা তৃষ্ণার কথা তার মনেই ছিল না। কিন্তু এখন ক্ষুধায় তার হাত পা অবশ হয়ে আসে, পেটটা ব্যথা করতে আরম্ভ করে। মার কথা ভাবতে ভাবতে একসময় পা টেপা বন্ধ হয়ে যায়। রশিদ সাহেব বলেন, কিরে, থামলি কেন? কি টেপা টিপিস? গায়ে কি জোর নেই বাপু? খোট্টারা এ কাজে ভারী ওস্তাদ। কলকাতায় ভুলুয়া বলে একটা খোট্টা রোজ আসতো আমার বাসায়, চমৎকার টিপতে পারতো সে। আর তুই টিপিস? আমার গায়েই লাগে না, মনে হয় পিঁপড়া হাঁটছে শরীর দিয়ে। কতক্ষণ পরে আবার বলে, এবার হাতের দিকে আয়। রশিদ গৃহিণী চা হাতে থমকে দাঁড়ান। তিনি রুক্ষ স্বরে বলেন, ও, সব কাজেই ঠিকাদারি? আচ্ছা, কি আক্কেল তোমার? কার ছেলেকে তুমি এরকম করে আটকে রেখেছ? রশিদ সাহেব বললেন, আমার নাম রশিদ কন্ট্রাক্টর, করা ক্রান্তি পর্যন্ত আদায় করা চাই আমার। এই ছোড়া, এবার হাতগুলো টিপে তারপর যাবি। চায়ের কাপটা রেখে রশিদ গৃহিণী বলেন, থাক,
আর হাত টেপাতে হবে না। তুমি কেন পরের ছেলেকে কষ্ট দেবে? হাসুর দিকে আবার বলেন, আয় তো বাবা। আহা, কার ছেলে গো? তোর কি মা বাপ নেই? সহানুভূতির কথায় এবার হাসুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। রশিদ গৃহিণী হাসুর মুখ দেখে বিস্মিত হন। নিজের আঁচলে চোখ মুছিয়ে তিনি বলেন, দুপুরে খাসনি কিছু? আহা, মুখখানি কেমন শুকিয়ে হয়েছে। মায়ের মন ক্ষুধাতুর সন্তানের জন্য ব্যথিত হয়। তার চোখও শুকনো থাকে না। তিনি হাসুকে খাবার ঘরে নিয়ে যান। একটা থালায় ভাত ও দুটো পেয়ালায় তরকারি দিয়ে হাসুর সামনে দেন। ভাতের দিকে চেয়ে হাসুর চোখে ভাসে মা তার আশায় সন্ধ্যা থেকে বসে আছে। মাইমুন বাড়িতে ক্ষুধায় কাতরাচ্ছে। বাড়ি গেলে রান্না হবে, তারপর খাওয়া হবে সকলের। হাসুর চোখ দিয়ে এবার বেশি করে পানি ঝরতে থাকে। রশিদ গৃহিণী বলেন, খেয়ে নে বাচ্চা আমার, কাঁদিস নে আর। হাসু জোর করে দুমুঠো ভাত মুখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভেতরে ক্ষুধার তাগিদ চাপা পড়ে গেছে। সে হাত ধুয়ে উঠে পড়ে, বলে, আমি যাই। কিছুই তো খেলি নে, শান্ত হয়ে খেয়ে এখানেই থেকে যা আজ। উহু, আমি যাই। বাড়িতে কে আছে তোর? হাসু কোনো উত্তর দিতে পারে না। রশিদ গৃহিণী একটা টাকা এনে হাসুর হাতে দেন। অনেক দ্বিধার সঙ্গে টাকাটা নিয়ে সে বেরিয়ে যায়। রশিদ গৃহিণী চেয়ে থাকেন ছেলেটার মুখের দিকে। তার মেজ ছেলের কিছুটা ছাট আছে ওর মুখে। তখন কলকাতায় দাঙ্গা। ছেলেটি একদিন তার সাথে রাগ করে সামনের ভাত ফেলে বেরিয়ে গেল রাস্তায়, আর ফিরল না। হাসু সিঁড়ির গোড়ায় নেমে একবার ফিরে তাকায়। রশিদ গৃহিণীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ঢং 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 11টার ঘণ্টা। পথে আসতে আসতে হাসু শোনে, যেখানটায় রোজ কোষা রাখা হয় সেখানে এসে দেখে মা বসে নেই, কোষাটাও নেই। মা তার উপরে রাগ করেই চলে গেছে, সে বুঝতে পারে। হাসু অন্ধকারের মধ্যে হাত কসলাতে শুরু করে। রাতটা কোথায় কাটানো যায়? দোস্তের বাড়ি অনেক দূরে, তা আবার নদীর ওপারে। এত রাতে খেয়া পাওয়া যাবে না। নিরুপায় হয়ে হাসু কয়েক পা হেঁটে ছোট রেল স্টেশনটার চালাঘরে গিয়ে ওঠে। রাতটা এখানে কাটানো যাবে, কিন্তু ক্ষুধা পেয়েছে খুব। এত রাত্রে খাবার কিছু পাবার জো নেই। 2 মাইল হেঁটে চাষারা পর্যন্ত গেলে কিছু কিনে খাওয়া যেত, কিন্তু তার এক পা হাঁটতেও আর ভালো লাগছে না। হাসু বসে পড়ে। যখন বসতেও খারাপ লাগে তখন এক সময়ে গামছা বিছিয়ে সে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে বাড়ির কথা মনে করে। মাইমুনকে খাইয়ে মা নিজে না খেয়ে শুয়ে শুয়ে তার কথাই ভাবছে। তাকে না খাইয়ে সে কোনোদিন এক মুঠো ভাত মুখে দেয়নি, আজও দিতে পারে না। মায়ের কথা ভাবতেই আরও একজনের কথা তার মনে পড়ে। মায়ের মুখের পাশে মায়ের মর্যাদা নিয়ে যে মুখখানা তার চোখের সামনে ভাসে, সে মুখখানা রশিদ গৃহিণীর। রাত 12টার পরে আর কোনো ট্রেন নেই। ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে লোক দেখা যায় না, সব নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে সমবেত চিৎকার ভেসে আসে, আল্লাহ আল্লাহ বলো ভাইরে মুমিন। কোথাও কলেরা বসন্ত লেগেছে, তার জন্য খোদাই শিন্নি হচ্ছে হাসু বুঝতে পারে। চিৎকার শুনে তার শরীরের রোম কাটা দিয়ে ওঠে। জয়গুণ সন্ধ্যার পরেই এসেছিল। পথ চেয়ে চেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে ছেলের উপর। 9টার সময় সে নিজেই কোষাটা বেয়ে বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে পা দিয়েই তার ধারণা পাল্টে যায়। হাসু তার সে ছেলে নয়। তার কাছে না বলে কোথাও সে যায় না। দোস্তের বাড়ি গেলে তার কাছে বলেই যেত। জয়গুণের মাথার মধ্যে নানা রকমের দুশ্চিন্তা তাল পাকাতে আরম্ভ করে। কাল শরীর গরম ছিল, আজ হয়তো জ্বর হয়ে কোনো গাছতলায় পড়ে আছে। পানি সাঁতরে স্টিমারে উঠতে হয়, তবে কি স্রোতে ভেসে গেল? নদীতে কুমির থাকে, কুমিরেও টেনে নিয়ে যেতে পারে, কিছুই অসম্ভব নয়। জয়গুণ কুপি জালে। মাইমুন ভূতের ভয়ে কাঁথা মুড়ি দিয়ে আছে।
জয়গুণ কাঁথা সরিয়ে দেখে মাইমুন ঘুমিয়ে আছে। সে মাইমুনকে ডাক দেয় না, এখন ওকে তুললেই ভাতের জন্য কাঁদবে। ঘুমিয়ে থাক, সেই ভালো। আর জয়গুণের চুলো ধরাবার শক্তিটুকু নিঃশেষ হয়ে গেছে। খাঁচার নিচে বড় হাঁস দুটোর দেখা যায় না। বর্ষার দিনে পাতি শেয়ালে নেওয়ার কথাও নয়, বোধহয় কেউ ধরে রেখেছে কিংবা জবাই করে খেয়েছে। জয়গুণের কাছে সমস্ত দুনিয়াটা এলোমেলো মনে হয়। মাইমুনের পাশ দিয়ে সে শুয়ে পড়ে। একবার দুশ্চিন্তার স্রোত মাথায় ঢুকবার সুযোগ পায়। জয়গুণ ভাবে, তবে কি গাড়ি চাপা পড়ল? হয়তো কিছু চুরি করায় পুলিশ ধরে নিয়ে গেছে। এমনি আরও অনেক চিন্তা তার মনে আসে। কিছুক্ষণ ভাবার পর সেটাকে সরিয়ে আরেকটা নতুন দুশ্চিন্তা এসে জাঁকিয়ে বসে মনে। কুকুরুকু। মরগের ডাক শুনে জয়গুণ আর বিছানায় পড়ে থাকে না। তাড়াতাড়ি উঠে আগে ফজরের নামাজ পড়ে, তারপর মাইমুনকে ডাকে, গাতল মাইমুন, আত্মুখ ধুয়া জলদি কইরা চুলা জাল। মিয়া ভাই আহে নাই মা? ওহো। জয়গুণ আর কিছু না বলে কোষায় ওঠে। অনভ্যস্ত হাতে লগি বিয়ে সে রেল রাস্তার পাশে আসে। বিলের শেষ প্রান্তে গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। আবছা আলোয় দূর থেকে জয়গুণ দেখতে পায় স্টেশনের চালাঘরে হাসু গোল হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে হাত রাখতে হাসু ধরফড়িয়ে ওঠে। মাকে সামনে পেয়ে দুই হাতে তাকে জড়িয়ে ধরে। জয়গুণ দেখে হাসুর সারা মুখে মশার কামড়ের দাগ, চোখ দুটোও লাল, মুখে ভয়ের সুস্পষ্ট ছায়া। সে বলে, ডরে ধরছিল? হাসু মাথা নেড়ে স্বীকার করে, ডরে ধরছিল। কিছু দেখছিলিনি? হ, কি ঘুটঘুটে অন্ধকার গো মা, একটা মানুষের আলোয় নেই। এইখানে ওইখানে একটু পরে কি আর জানি খসখসানি, বিলের মধ্যে কি আর জানি বাত্তি জ্বলে, এই আবার নিবে, আবার কি আর বিলাপ শুনলাম মানুষের মতো কান্দে। ডরে আমি একেবারে মাটির লগে বিশ্বে আসিলাম। এ আলোগুলো আলেয়া না মা? যাও, ওই হগল কন ভালো না। তোরা অন্য ডর করে? হাসু হাসূচক মাথা নাড়ে, না না, ওগুলো কিচ্ছু না। পথে আসতে আসতে হাসু কালকের সমস্ত ঘটনা মার কাছে বলে। রশিদ গৃহিণীর দেয়া টাকাটা মার হাতে তুলে দেয়। বাড়ির ঘাটে কোষা ভিড়ার শব্দ পেয়ে মাইমুন দৌড়ে আসে। শফি ও শফির মাও আসে। শফির মা জিজ্ঞেস করে, কোন হানে পাইলি গো? স্টেশনে হইয়া আসিল। স্টেশনে আসিল একলা? তুই বড় নিডুর গো, মা হইয়া কেমন কইরা পেটের বাচ্চারে ফালাইয়া চইলা আইছিলি? শফি বলে, দেহ মা, মুখটা কেমন ধর্মাধর্ম হইয়া গেছে। ধর্মাধর্ম হইয়া গেছে? হাসু বলে, মশার কামড় সারা রাত। বাধা দিয়ে শফির মা বলে, মশার কামড় না আর কিছু? তোরা দেখ দেহি ভালো কইরা চোখ লাগাইয়া, আমি আবার চোখকে দেই না। জয়গুণ ভালো করে দেখে বলে, মশার কামড়ই। না লো, আমার কিন্তু ভালো ঠেকে না, দিনকাল খারাপ। শেখ পাড়ায় এক ঘর বাদ নাই, মোল্লা পাড়ায়ও দয়া হইছে। আমি এই ডরে আর খয়রাত করতে ঠ্যাং বাড়াই না ওই মুখী। হনলাম 6 জন পাড়ি দিছে। হাসু শিউরে ওঠে ভয়ে। সে নিজের কানেও শুনেছে খোদাই সিন্নি দেওয়ার চিৎকার। জয়গুণ চিন্তিত হয়, বলে, রাতে ডরেও ধরছিল ভাজ, আমারও চিন্তা লাগে। ডরে ধরছিল? শফির মা চমকে ওঠে। সে আবার বলে, তোরা কি কথা কস, আমার একেবারে ভালো থাকে না। অহন কি উপায় করি বোন? এক কাম কর, গোসল না করাইয়া ওরে ঘরে নিস না, সোনার উপর পানি দিয়া গোসল করাইয়া তারপরে ঘরে লইয়া যা। হাসুর মা হাসুকে বলে, তুই এখন বাইরে থাক, গোসল কইরা তারপর ঘরে গিয়া ভাত খাবি। এতক্ষণই যখন থাকতে পারলি আরে ঢুকে কি হইব? তারপর শফির মাকে উদ্দেশ্য করে বলে, তোমার ঘরে রূপা আসেনি ভাজ? সোনা তো নাই জানি। না লো বোন, রূপাও নাই, কবে বেচ্চা খাইছি। আকালে কি আর কিছু রাখা গেছে? ব্যাগ সারকার করিয়া লইয়া গেছে,
খালি শফিরে রাখা গেছে। শফি আমার সোনা, শফি আমার রূপা, ওই সব এখন খোদায় মুখ চাইলে হয়। খারু জোড়া হেও খাইছো? আহা, কেমন সুন্দর জল তরঙ্গের খারু আসিল তোমার। আমার এতটি বয়স হইল, ওইরকম খারু আর চোখে দেখলাম না। কত আশা আসিল দিলে শফিরে বিয়া করাইলে ওর বউরে দিমু খারু জোড়া, কিন্তু উদরের টানে তাও দিলাম বেচ্চা। সোহামের চিহ্ন তো একটা বাঁধের কাডিও রইল না আমার। শফির মা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জয়গুণ বলে, এখন কোথায় পাই সোনার উপর পানি? মোরল বাড়ির বৌজিগ গায়ের উপর গয়না আছে, কিন্তু সোনার গয়না ধারে কাছে কার ঘরে আছে আমার তো চোখেই পড়ে না। কেন? যার আছে হের আছেই, আমাকে মতো পোড়া কপাল কি আর বেবাকের? খোরশেদ মোল্লার বাড়িতে আছে, কিন্তু হেই বাড়ির লাগা পরের বাড়িতেই গুডির বেড়াম। হ, এক কাম কর, গদু পর্দানের বাড়িতে গেলেই পাবি। গদু পর্দানের বউগো শরীর গয়নায় ঝিল্লিক মারে। তুই আমার কথা শুনলে তোর শরীরও আজ সোনা দানায় ভরা থাকতো, আজকে আর বিশ্রাম লাগতো না। জয়গুণ বিরক্ত হয় শফির মার উপর। সে বলে, চাঁদের মধ্যে ফান্দের কথা আনো কেন? হ্যাঁ, কেরামতের বউর একজোড়া সোনার কানফুল দেখছিলাম। ইস, সোনা না আর কিছু, কেমিকন শুনছি আমি। এই যে আমার দাদি কথা কইতো, দড়ি যদি হাফ হইতো আর অজা যদি রাজা হইতো। হ, সোনার একজোড়া মুরগি আছিল জালালের বোর। সেদিন গিয়া দেহি বউর কান খালি। যে গাইলাম, তোর কান যে খালি বউ? হে কইল, মুরগি বেচ্চা কাপড় কিনছি। কাপড় আগে না গয়না আগে? হাসা কথাই তো, কাপড় না থাকলে কি গয়না দিয়া পানি খাইবে মানছে? জয়গুণ বলে, গদু পর্দানের বাড়িতে আমি যাইতে পারতাম না, তোমার শফিরে পাঠাইয়া দাও, মাইমুনও যাইব লগে। শফির মা বলে, যা শফি, চিল সত্তর চইলা আবি, কোনোখানে দেরি করিস না কিন্তু। একটা মেটে ঘোটের মধ্যে সোনা ও রূপার গয়না ধোয়া পানি নিয়ে কয়েক পা এগিয়ে সেই মাইমুন বিস্ময়ের বলে, দেখলা শফি ভাই, এমন মোটা মোটা রূপার গয়না বেডুগো গায়ে, আবার সোনার গয়নাও আছে। তোর এই বাড়িতে বিয়া দিমু, এরকম মোটা মোটা গয়না পরতে পারবি কেমন? মাইমুন দাঁত বের করে ভেঙচি কাটে, জবাব দেয়, তোমার বউ নিমি এই বাড়ির তন, ওই যে সেরি কুদালের মতন দাঁত। মাইমুন হাঁসের ডাক শুনে পাশের দিকে চেয়ে দেখে খাঁচায় বাঁধা দুটো হাঁস তাদের দিকে চেয়ে প্যাক প্যাক করে ডাকছে। মাইমুন চিনতে পারে তাদেরই হাঁস যে। হাঁস দুটো মাইমুনকে চিনতে পেরে খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। মাইমুন আস্তে শফিকে বলে, শফি ভাই দেখছো, আমাকে হাঁস দুইটা বান্দা থইছে। শফির চোখ দুটো বড় বড় করে বলে, হ্যাঁ সত্যই নি? কাল রাইতে ওইগুলা বাড়ির যাই নাই? বাড়ির যাই নাই? তুই পানির ঘরটা লইয়া কোষায় গিয়া ব, আমি ফাঁক বুঝা সাইরা দিয়া পলাইমু। শফি চুপ করে দাঁড়িয়ে থাকে সুযোগের সন্ধানে। গদু প্রধানের শেষ পক্ষের স্ত্রী ওকে দেখতে পেয়ে বলে, কি চাষছে ছাড়া এখানে? কিছু না, সোনার উপর পানি নিতে আইছিলাম। সে চোখের আড়াল হতে শফি একটানে খাঁচাটা উল্টে দিয়ে পালায়। হাঁস দুটো দৌড়ে গিয়ে পানিতে নামে। শফি কোষাটাকে জোরে বেয়ে নিয়ে যায়। চকের মাঝে গিয়ে কোষা থামিয়ে মাইমুন ডাকে, চই 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 চই। পরিচিত কণ্ঠের ডাক অনুসরণ করে হাঁস দুটোকে ধান ক্ষেতের আল দিয়ে আসতে দেখা যায়। মাইমুনের ডাক শুনে গদু প্রধানের বাড়িতে হাঁস দুটোর খোঁজ পড়েছে। সেই বাড়ির 20 ছেলে মেয়ে বাড়ির নিচে পানির কিনারায় এসে দাঁড়িয়েছে। একটি ছোট মেয়ে চেঁচিয়ে বলে, কতগুলা ধান খাইছে আমাগো, আবার ধরতে পারলে গলা কাটটা খাইমু। শফি লগি উঁচু করে চিৎকার করে, তোগো গলা কাটমু। মাইমুন বলে, হ্যাঁ সেরি, ওই যে কোদালের মতন দাঁত তোমার বউ।
মাইমুনের কথায় কান্না দিয়ে শফি বলে, আইস বেড়াগুলো বাড়িতে নেই, থাকলে আমাকে গোলা কাটটাই ফেলাইতো রে। কাছে এলে হাঁস দুটোকে কোষায় তুলে নিয়ে হাত বুলিয়ে আদর করতে থাকে মাইমুন। শফি কোষা বেয়ে বাড়ি যায়। নিছক মশার কামড় ছাড়া আর কিছুই ছিল না হাসুর মুখে। দুদিন বাদেই রমজানের ব্যবস্থা মতো সে কাজে লেগে যায়। বিরাট জায়গা নিয়ে দালান উঠছে। হাসুর আনন্দ হয়, কারণ অনেক দিন এখানে কাজ করা যাবে। এখানে কাজ বেশি, ইট ভেঙে সুরকি করা, ইটের বোঝা টানা, পানি তোলা, এইসব কাজ করতে হয়। ভোর থেকে বিকেল পর্যন্ত খাটতে হয়। এক মুহূর্ত বসে কাটাবার উপায় নেই। কিন্তু তবুও হাসুর খারাপ লাগে না। স্টেশনে টোটো করে ঘোরার চেয়ে এ কাজ অনেক ভালো। এখানে ইচ্ছামতো বোঝা নেওয়া যায়, কেউ ভারী বোঝা মাথায় চাপিয়ে দেয় না। কিন্তু স্টেশনের যাত্রী বাবু সাহেবরা মাঝে মাঝে এত ভারী বোঝা মাথায় চাপিয়ে দেয় যে ঘাড় ভেঙে যাবার উপক্রম হয়। স্টেশনে কাজেরও কোনো ঠিকানা নেই, পয়সারও কোনো ঠিক নেই। 12 আনা পয়সা প্রায় দিনই হয়ে ওঠে না। কিন্তু এখানে একদিন কাজ করলেই বাঁধা 1 টাকা, 1 পয়সাও কম না। বন্ধুত্বের খাতিরে 1 আনা করে সর্দারি দিতে হয় না রমজানকে। স্টেশনের কাজে আরও কত ঝকমারি, বাবুদের সাথে দরাদরি, ভিড় ঠেলে পথ চলা, সাঁতার কেটে স্টিমারে ওঠা, এইসব। এগুলো সহ্য হলেও নম্বরি কুলিদের অত্যাচার একেবারেই অসহ্য। হাসুদের দলের সব ছেলেই এখানে কাজে যোগ দিয়েছে। হাসু শফিকে এনে এখানে কাজে ভর্তি করে দেয়। শফি একদিন মাকে বলে, মা, তুমি আর খয়রাত কইরো না, মাইনসে মন্দ কয়। ছেলের মুখের কথা লুফে নিয়ে মাথা নেড়ে শফির মা বলে, মাইনসে কয় খরাত নির্পুত, হেয়াতে কি গায়ে ঠোয়া পরে? 10 দুয়ার মাইগাই না তোরে এতখানি ডাঙ্গর করছি। জয়গুণ বলে, পোলা তোমার উচিত কথাই কয় গো। ও এখন সাইরের বর হইছে, রোজগারও করছে, ওর শরম লাগানোর কথাই। ও রুজি রোজগার করলে আর আমার ভাবনা কি? আমি খরাত করি কি আমোদে? ঠ্যাঙ্গের জোরও গেছে, শরীরেও তাকত নাই। অহন সারাদিন একক তো খাইয়া আর বৈশাখ খোদার শুকুর ভেস্তে পারলে বাঁচি। বিকেলবেলা ঘুরে ঘুরে জয়গুণ অনেক গন্ধ ভাদাল পাতা জোগাড় করে আনে। শহরের গিন্নিরা এই জংলি শাকের বড়া খেতে ভালোবাসে। পাতাগুলো শুকিয়ে ওঠে বলে রাত্রিবেলা ওগুলো সাজিয়ে ঘরের চালার উপরে রেখে দেওয়া হয়। রাত্রির শিশির ভেজা হয়ে ভোরবেলায় পাতাগুলো সতেজ ও সজীব হয়ে ওঠে। রোদ উঠবার আগে জয়গুণ চালার উপর থেকে চাঙারিটা নামিয়ে নেয়। তারপর বসে বসে 4 পয়সায় কতটা তা আলাদা করে সে চাঙারির ভেতর সাজিয়ে নেয়। খাওয়া সেরে জয়গুণ তুষের হাঁড়ি থেকে 8টা ডিম নিয়ে গন্ধবাদাল পাতার মাঝে বসিয়ে দেয়। তারপর চাঙারিটা কাঁধে নিয়ে হাসু ও শফির সাথে কোষায় এসে বসে। সবুজ মাঠের মাঝ দিয়ে কোষা চলে। ধানক্ষেতের দিকে চেয়ে জয়গুণের চোখ জুড়ায়। নতুন শীষ মাথা বের করেছে। শীষের ভারে ঈষৎ নুয়ে পড়েছে ধান গাছগুলো। মাঝে মাঝে ঝিরঝিরে বাতাস এসে সবুজ ক্ষেতে ঢেউ খেলিয়ে দিয়ে যায়। জয়গুণ বলে, এই বছর খোদাই দিলে ধান হইব খুব, আর না খায়া মরতাম না। এই সময় বৃষ্টিটা রইয়া সইয়া আইলে হয়, শীষ মুখে বৃষ্টি পাইলে বরবাদ হইয়া যাইব। হাসু বলে, কেমন মোট্টা মোট্টা সরা বাইর হইছে দেহ মা, বেবাক জায়গায় এবার ভালা ধান হইব। উজান দেশেও শুনছি খুব বরাদ্দ দেখা যায়। হোক, বরাদ্দ হইলেই খায়া বাঁচতে পারমু। এইবার পুরা ফসল না হইলেও 12 আনা ফসল হইব। অহন যে এরকম ভাও বরাদ্দ দেখা যায়, গেল বছর আধা ফসলও হয় নাই। শফির হাতে লগি। সে একটা ধান ক্ষেতের ভেতর কোষা চালাতেই জয়গুণ বাধা দেয়। এই কি করে শফি, এমন বড়া ক্ষেতের মধ্যে দিয়ে নাও বাইতে আছে?
কেন, এটা তো আর আমাগো ক্ষেত না। অলক্ষী ছাড়ার কথা হন, আমাগো ক্ষেত নাই বললা তুই অমন ফুলে ভরা ধানের উপর দিয়ে কোষা চালাবি? যা খাইয়া মানুষ বসে হেয়া লইয়া খেলা। ক্ষেতের আইল দিয়া যা, আইল দিয়া গেলে কিন্তু দেরি হইব। হউক দেরি, ধানের ছড়া বাইর হইছে, ক্ষেতের মাছ দিয়া আর যাওন যাইব না। একটু টোকা লাগলেই কায়ত হইয়া পড়ব, আর মাথা খাড়া করতে পারবো না। শফিক ক্ষেতের আল ধরে কোষা চালায়। যে ক্ষেতে পাট ছিল সেগুলো কচুরি পানায় ছেয়ে গেছে। চারপাশের ধান ক্ষেতগুলোরও অনেকটা জায়গা গ্রাস করেছে কচুরি পানায়। কচুরির ঝাড়ে বিচিত্র ফুলের মেলা। দুই একজন নিরলস কৃষক ক্ষেতের চারপাশে বাঁশের বেড়া দিয়ে কচুরিপানার আক্রমণ ঠেকিয়েছে। দু একটা জলাক্ষেতে যেখানে কচুরিপানার উৎপাত নেই, সেখানে আধবোজা শাপলার ফুল। রোদের তেজ বাড়লে বুঝে যাবে। যেতে যেতে জয়গুণ বলে, কয়েকটা শাপলা তুইল্লা লইয়া যাই, উকিলবাবুর বউ হেদিন কইয়া দিছিল। শাপলা তুলে গোটা কয়েক তারা বেঁধে নেয় জয়গুণ। একমাত্র ট্রেন সবেমাত্র যাচ্ছে স্টেশন থেকে। হাসু ও শফি দৌড়ে গিয়ে চলতি গাড়ির হাতল ধরে লাফিয়ে ওঠে পাদানের উপর। হাসু চেঁচিয়ে বলে, তুমি ধীরে আসতে আহ মা, আমরা গেলাম। জয়গুণ শাপলার তারা কয়টা কুনোয়ের সাথে ঝুলিয়ে চাঙারি কাঁধে নারায়ণগঞ্জের দিকে যায়। মসজিদের মৌলভী সাহেব আসছেন। তার মুখোমুখি হওয়ায় সংকুচিত হয় জয়গুণ। তার হাত দুখানায় আটকে থাকায় সে মাথার কাপড়টাও টেনে দিতে পারে না। পেছন ফিরে দাঁড়িয়ে যায় সে। আর চোখে চেয়ে মৌলভী সাহেব অস্পষ্ট করে বলে, তওবা তওবা। জয়গুণের প্রথম স্বামী জব্বর মুন্সি এই মৌলভী সাহেবের খুবই প্রিয় পাত্র ছিল। তার স্ত্রী সদর রাস্তায় হাঁটে, তা তিনি বরদাস্ত করতে পারেন না। কতবার লোক পাঠিয়ে তিনি জয়গুণকে বাইরে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু জয়গুণ তা শোনেনি। ডিম ও গন্ধবাদাল পাতা বেচতে বেশি সময় লাগে না। উকিলপাড়ায় আজ সমস্ত কাবাব হয়ে যায়। ঝাঁকা নামানো মাত্র চিলিবিলি করে নিয়ে যায় সব। জয়গুণ বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় লবণ, মরিচ, গরিবের বিলাসদ্রব্য পান সুপারি এবং আরও কয়েকটা প্রয়োজনীয় সওদা কেনে। রাস্তার এক জায়গায় আখ বিক্রি হচ্ছে। গাছের সাথে বাঁশ বেঁধে উচ্চতা ও দামের ক্রমানুসারে সারি সারি আখ সাজিয়ে রাখা হয়েছে। মাইমুন কতদিন মাকে বোম্বাই আখ নিতে বলেছে, কিন্তু সে ইচ্ছা করেই এতদিন নেয়নি, অযথা পয়সা খরচ হবে বলে। মাইমুনকে ফাঁকি দিয়ে সে বলেছে, উখের কি খায়, অহনো মিডা হয় নেই, পাঞ্চে উখ খাওয়ান আর ঘাস খাওয়ান সমান কথা। কিন্তু আজ সারি সারি আখ দেখে তার মনে ব্যথা লাগে। সে ভাবে, মৌসুমের একটা জিনিস কার না মুখে দিতে ইচ্ছে হয়, আর মাইমন তো নেহাত কচি মেয়ে। জয়গুণ 3 আনা দিয়ে একটা আখ কেনে। রাস্তায় রাজার মার সাথে দেখা হয়। রাজার মা জয়গুণের উত্তরে চাল কিনতে যাওয়ার সাথী। সে জিজ্ঞেস করে, কত দিয়ে কিনলা গো উখান? 12 পয়সা। 12 পয়সা! রাজার মা মাথায় হাত দেয়। সে আবার বলে, 3 আঙুল উখ না, দাম 3 আনা। উখ তো না, ওষুধ। আস্তা পয়সা চাবাইয়া খাউন। এইরকমই বোন, আমাগোরা ঘরের জিনিসের দর নাই। আমরা যা বেচতে যাই হস্তা, এক করে পানির দাম। বাজারে একটা আদনা চিজ কিনতে গিয়া দেহ, গাইটের পয়সায় কুল পাইবা না। একটু থেমে আবার বলে, এই চাঙাড়ির এক চাঙাড়ি শাক একবারে তরতাজা বেচলাম 4 আনা। আর দেহ 8 আনার বেহাতি কোন নিচে পইরা আছে। দেখছি বোন, এই দশা। এখন যাই গো, দেহি চাউলের নি জোগাড় করতে পারি। আজ গাড়িতে উঠতে পারলাম না, যা ভিড়, মা গো মা।
পুরুষ মানুষই উঠতে পারে না গাড়িতে, আর আমরা তো মাইয়া মানুষ। কাল পরশু আবার যাইবানি গো, গেলে লইয়া যাইও আমারে। দেশের চাউলে পেট ভরে না, চাউলের দাম যেন রোজ রোজ উঠতেই আছে। রাজার মা এতক্ষণে কয়েক পা এগিয়ে গেছে। জয়গুণ হাঁটতে হাঁটতে ভাবে, আর বুঝি উত্তরে যাওয়া হয় না। লোকের ভিড়ে গাড়িতে উঠবার জো নেই। কত লোক হাতল ধরে পাদানের উপর দাঁড়িয়ে থাকে। গাড়ির ছাতে বসে যায় কত লোক। সেদিন তার চোখের সামনে একটা লোক গাড়ির পাদানের উপর থেকে পড়ে গেল। টিকিটের জন্য আবার খুব কড়াকড়ি শুরু হয়েছে। বিনা টিকিটে লুকিয়ে লাঞ্ছনা গঞ্জনা সয়ে আর কতদিন যাওয়া যায়। জয়গুন্দের গ্রামের জহিরুদ্দিন বিনা টিকিটে গাড়ি চড়ায় 3 দিন ফাটক খেটে এসেছে। পথে আসতে একটা উদলা নৌকার উপর জয়গুণের দৃষ্টি পড়ে। রেল রাস্তার পাশে গাছের সাথে বাঁধা ছোট নৌকাটি। একটি ছোট ছেলে বসে আছে নৌকার উপর। যে কোনো ছোট ছেলে হাতের কাছে পেলেই সে কোলে তুলে নেয়। তার মুখে মাথায় হাত বুলিয়ে আদর করে। কাসুর নাক, কাসুর চোখ, তার কপাল, ভ্রুযুগল, গায়ের রং যেমন ছিল আজও জয়গুণের চোখের সামনে ভাসে। কারো ছোট ছেলে কোলে নিয়ে তার মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে সে মন্তব্য করে, ওর নাকটা আমার কাসুর নাকের মতন। আমার কাসুরও এরকম জোর বুড়ু। জোর বুড়ু ভাগ্যমানের লক্ষণ। কিন্তু হইলে কি হইব, যে 10 মাস 10 দিন উদরে রাখলো তার বুক খালি। একটা নিঃশ্বাস ছেড়ে সে আবার বলে, থাক, আমি সাপ দিব না কাউরে। আমার কাসু জান সালামতে বাচ্চা থাকুক, খোদার কাছে দিন রাত 24 ঘন্টা এই দায় আরজ করি। নৌকায় বসা ছেলেটার দিকে চেয়ে জয়গুণের মনে হয় তার কাসুও এতদিনে হয়তো এতটা বড় হয়েছে। নৌকাটার দিকে আরেকবার চেয়ে দেখে জয়গুণ এরকম একটা নৌকা করিম বক্সেরও ছিল। নৌকার মাঝে একটা কোচও দেখা যায়, ঠিক করিম বক্সের কোচটার মতোই। সে ভালো করে দেখে, তাই তো করিম বক্সের কোচটাই, কোনো ভুল নেই। জয়গুণ থমকে দাঁড়ায়। তার মনে আনন্দ ও আবেগের মিলন সংঘাত আবর্তের সৃষ্টি করে। সে ভুলে যায় আসমানে না জমিনে, স্বপ্নে না জাগরণে, কোথায় কোন অবস্থায় সে আছে। মুহূর্ত পরে নিজেকে সামলে নিয়ে কাঁখের ঝাঁকাটা রাস্তার উপর ফেলে সে নৌকার দিকে ছুটে যায়। নৌকায় পা দিতেই ছেলেটি বলে, উঠত না আমাগো নাই। জয়গুণ উত্তর না দিয়ে নৌকায় ওঠে। ছেলেটি বলে, কাদা মেঘা দিলা যে, বাজান আমারে মারবো। জয়গুণের খেয়াল নাই সে কাদা পায়ে উঠে পড়েছে। জয়গুণ ছেলেটির কাছে গিয়ে বসে। তার চিবুক ধরে বলে, তোমার নাম কি? ছেলেটি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে তার দিকে। মুখ না নামিয়ে আসতে বলে, কাসু। কাসু? কাসু? আমার কাসু? জয়গুণ পাগল হয়ে গেল বুঝি। সে 2 হাতে কাসুকে জড়িয়ে ধরতে চায়। কাসু সে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জয়গুণ ভাবে আজ সে পেটের সন্তানের কাছে পর হয়ে গেছে। জয়গুণ কাসুকে কোলে নেয়, কিন্তু কাসু কস্তাকুস্তি করে কোল থেকে নেমে যায়। জয়গুণ আগ খেতে দেয় কাসুকে। নিজের দাঁত দিয়ে চোখলা ছড়িয়ে ছোট ছোট টুকরো করে তার মুখে দেয়। কাসু চিবোয়। জয়গুণ অবশেষে তৃপ্তির সাথে তার দিকে চেয়ে দেখে। এক সময় জয়গুণ বলে, তোমার বাজান কই? দুধ বেচতে গেছে। তোমার মুখখানা হুক না যে, তোমার মাই তোমারে খাইতে দেয় নাই? আমার মা নাই, মইরা গেছে। জয়গুণ সহ্য করতে পারে না। সে তাকে কোলে তুলে নেয়। আখ খেতে দেওয়ায় কাসু বশ হয়েছে। এবার সে কোলে উঠতে আপত্তি করে না। জয়গুণ পরম স্নেহে তার কপালে চুম্বন করতে থাকে।
তার চোখের পানি কাসুর মুখখানা সিক্ত করে দেয়। কাসুকে কোলে নিয়ে জয়গুণের অনেক সময় কাটে। করিম বক্স দুধের হাঁড়ি মাথায় নৌকার কাছে এসে কখন দাঁড়িয়ে আছে জয়গুণের হুঁশ নেই। করিম বক্সের ডাকে তার আবেশ ভেঙে যায়। মুখ তুলে দেখে করিম বক্স, তার চোখ দুটো রাঙা জ্বলছে। জয়গুণ মাথার কাপড় আরও টেনে দিয়ে দাঁড়ায়। নৌকা থেকে নেমে শিথিল বিবশ পা দুটোয় স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনবার আগেই করিম বক্সের গম্ভীর গলা শোনা যায়, খাড়া, কথা আছে। জয়গুণ দাঁড়ায়। করিম বক্স বলে, আমারে আর সুখে শান্তিতে থাকতে দিবি না দেখতে আসি। মায়ে পুতে জোট কইরা আমারে পাগল বানায় সারবি তোরা? হাসুয়া হারামজাদা কদিন জ্বালাইছে, আবার তুইও? জয়গুণ নীরব। আমার সুখ তোকে চোখে সয় না। ৭-৭টা বছর দুধ ভাত খাওয়াইয়া ওরে অত ডাঙ্গর করছি, এখন চাও তৈয়ার আন্ডায় দিতে। জয়গুণের ইচ্ছে হয় বলে, আন্ডা তুমি পারো নাই, আমার আন্ডায় আমি দিলে তোমার তো পোড়ানি কি এর লাইগা? ওরে 10 মাস 10 দিন পেটে রাখছি, 3 বছর বুকের দুধ খাওয়াইছি, তুমি তৈয়ার আন্ডায়। কিন্তু মুখ ফুটে একটি কথাও সে বলতে পারে না। করিম বক্স আবার বলে, তোগো ডরে ওরে বাড়িতে রাখা হয় না, লেজুরে লেজুরে বান্ধায় রাখি সব সময়। নাওডা চোরে লইয়া যায় এই ডরে নাই বহাইয়া বাজারে যাই। এদিকেও তোগো উৎপাত শুরু হইছে, আমি এখন কোথায় যাই? তোগো যন্ত্রণায় মুল্লুক সাইরা বনবাসে গেলে পারিও হন। করিম বক্স গুমড়ে ওঠে। জয়গুণ চলতে আরম্ভ করে। করিম বক্স বলেই চলে, খোদার দোহাই, ওরে ফুসলি দিস না আর। আমার পোলারে ফুসলি দিলে আল্লাহর কাছে ঠেকা থাকবি, রোজ কেয়ামত তোক দাবি থাকবো তোর উপরে। জয়গুণ বেশ কিছু দূরে এগিয়ে গিয়েছে। করিম বক্স জোরে বলে, আবার যদি ফেয়ের মতন আমার পিছু লাগোস, আখেরি কথা শুনাই দিলাম, তাই তোর একদিন কি আমারই একদিন। জয়গুণ কোনোদিন কাউকে ফুসলি দেয়নি, আর দিবেও না, সে মনে মনে প্রতিজ্ঞা করে। মেয়ে লোকটি কে? কাসুর মনে বরাবর এই প্রশ্নটাই আনাগোনা করতে থাকে। তাকে কোলে নিয়ে কত আদর করল, আখ খেতে দিল, দরদর করে পানি পড়ছিল তার চোখ বেয়ে। কে এসে? একবার তার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু করিম বক্সের মুখ চোখের দিকে চেয়ে প্রশ্নটা চাপা পড়ে যায়। করিম বক্সের রাগ তখনও থামেনি। জয়গুণ সে রাগ থেকে কোনো রকমে বেঁচে গিয়েছিল। একমাত্র ঘর সংসার করার পুরাতন স্মৃতি করিম বক্সের মেজাজকে চরমে উঠতে দেয়নি, কিন্তু তার লগির উপর দিয়ে তার রাগের জের চলা সমানভাবে। লগির জোর গুতোয় ধান ক্ষেতের মাছ দিয়ে যেন তীরের মতো ছুটছিল তার ডিঙি। ডিঙির গলুয়ে পানি উঠছিল ছলাৎ ছলাৎ, কিন্তু বাড়ির কাছাকাছি এসে লগিটা মটাত করে ভেঙে দুভাগ হয়ে যায়। করিম বক্সের রাগ কিন্তু এতক্ষণে থামে। লগি ভাঙার আফসোসে নয়, তার রাগের জয়লাভে। তার রাগ জয় হয়েছে লগিটা ভেঙে দিয়ে। এমনি কোনো মাসুল না পেলে তার রাগের কোনো মতেই শান্তি আসে না। লগিটা না ভাঙলে বাড়ি পর্যন্ত পৌঁছে আঞ্জুমানের সাথে খুব একচোট ঝগড়া হওয়ার সম্ভাবনা হয়তো ছিল। বাপের থমথমে মুখের দিকে চেয়ে কাসুর কথা বলবার সাহস হয় না। চুপ করে সে বসেই থাকে আর ভাবে মেয়ে লোকটি কে হতে পারে। প্রশ্নটার মীমাংসায় সেদিন সে অনেকটা সময় নিয়োজিত করেছে, কিন্তু তার কাঁচা মাথা কোনো সন্তোষজনক হদিশ খুঁজে বার করতে পারেনি। হদিশ শেষ পর্যন্ত পাওয়া যায়। আঞ্জুমান একদিন হাসরের ময়দানের কিচ্ছা বলছিল। শুনে কাসু হঠাৎ জিজ্ঞেস করে, হাসরের ময়দানে এত মানুষের মধ্যে মারে চিনতে পারা যাইব? আমি তো মারে দেহি নাই, তুমি মারে চিনাইয়া দিবা? আঞ্জুমান কাসুর অভিলাষ বুঝতে পেরে ব্যথিত হয়। কাসুর প্রশ্নটা তাকে খুব পীড়া দিতে আরম্ভ করে আজ। সে ভাবে কাসুকে এমন করে মিথ্যার জালে জড়িয়ে রাখার কোনো অর্থ হয় না।
অন্তত তার কোনো লাভই নেই, লোকসান ছাড়া। কাসু ওর মার কাছে চলে গেলে ভালো হয় যেন। করিম বক্স ফুলিকে মোটেই আদর করে না, এমনকি বাজান বাজান বলে কেঁদে খুন হয়ে গেলেও কোলে তুলে নেয় না, আরও গালাগাল দেয়। মেকুরের বাচ্চারা কান্দে কে? এই ডারে ছালা ভৈরা জঙ্গলে ফালায় দিয়ায়। কাসুই করিম বক্সের কাছে সব, ফুলে যেন তার কেউ নয়। ভাবতে ভাবতে তার মন বিরক্তিতে ভরে ওঠে। সে স্থির করে আজ কাসুকে ওর মার কথা বলে দেবে, জয়গুণের বাড়ি দেখিয়ে দেবে কাসুকে। করিম বক্সের ইঙ্গিতে সে এতদিন কাসুকে ভুলিয়ে ভালিয়ে রেখেছিল। মার কথা জিজ্ঞেস করলে তাকে সাজিয়ে বলতে হতো অনেক কথা। কাসু একদিন জিজ্ঞেস করেছিল তার মার কবরের কথা। আঞ্জুমান কোনো দ্বিধা না করে মেহেরনের কবরটাই দেখিয়ে বলেছিল, এই যে, এটা তোমার মার কবর। কাসু বিশ্বাস করেছিল, নিঃশ্বাস ফেলেছিল আর চেয়েছিল একদৃষ্টে কবরটার দিকে। মার কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত আর ভাবত, আহা, মা থাকা কত সুখের। সঙ্গে সঙ্গে তার মনে জাগত সমবয়সীদের কথা। হামিদের মা হামিদকে কত স্নেহ করে, সেলিমের মা কত আদর করে সেলিমকে, কিন্তু তাকে আদর করবার কেউ নেই। তারপর থেকে সে প্রায় কবরটাকে দেখতে আসতো। মাঝে মাঝে করিম বংশের কাছ থেকে পয়সা চেয়ে মোমবাতি কিনে কবরে দিত। আঞ্জুমান এবার বলে, আমি একটা কথা কইতে পারি, কেউর কাছে না কইতে পারস? কাসু মাথা নাড়ে। খবরদার, তোর বাজান হলে আমারে কাটটা 2 খণ্ড কইরা ফেলাইব। তয় হন, ওই কবরটা তোর সতাই মার, আমি যেমন সতাই মা তেমন। কে আমার মা? কাসু উত্তেজিত হয়ে ওঠে। তুমি তো কইছিল ওইটাই আমার মার কবর। ওহো, মিছা কথা, তোর মা ওখানে বাচ্চা আছে। কাসু বিশ্বাস করতে পারে না। সে বলে, ফাটকি দাও তুমি। ফাটকি দু কে? বিশ্বাস না করলে আর কমু না, থাক। আঞ্জুমান চুপ করে। কিন্তু কাসুর শোনার আগ্রহ এবার বেড়ে যায়। সে বলে, আচ্ছা, এবার বিশ্বাস করবো, কও তুমি। কইলে কি দিবি আমারে? তুমি যা চাও হেয়াই দিমু। আমি চাই আসমানি বৃক্ষর ফল, তল নাই দিঘির জল, যা খাইলে হয় অসুরের বল। পারবি দিতে? কাসু বিপদে পড়ে। কোথায় পাবে সে সব? আসমানে গাছ হয়, সেই গাছে ফল হয়, কি তার নাম? সে বুঝতেই পারে না কোনো কিছু। আর তল নাই দিঘি, সেটাই বা কেমন? হতাশায় কাসুর মুখ অন্ধকার হয়ে যায়। তার ধারণা, এগুলো দিতে না পারলে তার সৎমা তাকে তার মার কথা বলবেই না। আঞ্জুমন খলখলিয়ে হেসে ওঠে, কাসুর পিঠ চাপড়ায়। কাসু এবার ভরসা পায়। আঞ্জুমন আরম্ভ করে, তোর বয়স তখন 3 বছর। তোর বাপ তোর মারে ছাইড়া দেয়, তোরে তোর ফুফুর কাছে পাঠাইয়া দেয়। তোর একটা বোন আছে, মাইমুন তার নাম। কাসুর সন্দেহ দূর হয় না, কিন্তু সে মনোযোগ দিয়ে শোনে সব কথা। আঞ্জুমান আবার বলে, ঈদে টুপি খান দিছিল কে? তোর মা দিছিল না? ওই যে কানা বুড়ি দেয়া গেল, ওই কানা বুড়ি তোর মামানি। কাসুর সমস্ত সন্দেহের অবসান হয় এবার। সৎ মায়ের আচরণে কাসু কোনোদিনই সদিচ্ছার পরিচয় পায়নি। তার হাবভাব দেখলে তার ভয়ই হতো। আজ সৎ মায়ের মমতায় সে বিস্মিত হয়। তাকে খুব ভালো লাগে। আঁচল ধরে আবদার করতেও এখন বাধে না কাসুর। সে বলে, যাই মু মার কাছে, আমারে লইয়া যাও না আমার কাছে। আমি লইয়া যাবো কোথায়? সর্বনাশ, তোর বাজান জানতে পারলে আমারে মাইরা কাইটটা গাঙে ফেলাই দিব। খবরদার, জানতে যেন না পারে। কাসু মাথা নাড়ে। আঞ্জুমান বলে, চল, তোরে দেখাইয়া দিই। বাড়ির উত্তর ধারে গেলে দেখা যায় বাড়িখান।
কাশুকে নিয়ে আঞ্জুমান বাড়ির উত্তর পাশে গিয়ে দাঁড়ায়। সূর্য দীঘল বাড়ির তালগাছটা আঙুল দিয়ে দেখিয়ে সে বলে, ওই যে দুইখান বাড়ির ফাঁক দিয়া দেখা যায় একটা বড় তাল গাছ, ওই বাড়িটা, ওইখানেই থাকে তোর মা। কাশু পলক্ষীন দৃষ্টি মেলে চেয়ে থাকে কিছুক্ষণ। তার মন এই মুহূর্তে ছুটে যেতে চায়, কিন্তু নিচে মাঠের দিকে চেয়ে নিরুপায় বলে মনে হয় নিজেকে। আশ্বিনের শেষাশেষি, পানি শুকিয়ে আসছে, জমির উঁচু আল দেখা যায়, সমস্ত মাঠ কাদায় দই দই হয়ে আছে। পায়ের পথ নয়, নায়ের পথ নয়। করিম বক্স যখন বাড়ি থাকে না, তখন কাশু প্রায় বাড়ির উত্তর পাশে গিয়ে দাঁড়ায়। নৌকার মাঝে দেখা মার মুখখানা চিন্তা করে। এখান থেকে তালগাছটা স্পষ্ট দেখা যায়, কিন্তু মাঠের কাদা আর পানির কাশুর সাথে আড়ি ধরেছে যেন। রোজ এখানে এসে এসে তার রাগ ধরে পানির উপর। কেন পানি শুকাতে দেরি করছে এত? দু একটা লোককে কাদা ভাঙা পথ চলতে দেখতে তার মনে হয় পাং দু একটা লোককে কাদা ভেঙে পথ চলতে দেখে তার মনে হয় সে যদি একটু বড় হতো তবে সেও যেতে পারত অনায়াসে। মাঝে মাঝে কারো কাঁধে চড়ে যাওয়ার ইচ্ছে হয় তার, কিন্তু কে এমন দরদি যে তাকে কাঁধে করে নেবে? তালগাছটার দিকে দু একটা পাখিকে উড়ে যেতে দেখে তারও উড়বার স্পৃহা জাগে। ওই পাখিগুলোর মতো দুটো পাখা যদি তার থাকতো। মাঠের কাদা যতই শুকিয়ে আসতে থাকে, কাশুর মনও ততই উড়ু উড়ু করতে থাকে। কার্তিক মাসের শেষে মাঠের মাঝে পথ পড়ে। এমনি সময় একদিন সফির মা আসে এ বাড়িতে। কাশুর আনন্দ ধরে না। এরকম একটা সুযোগের অপেক্ষা করছিল সে। এক প্রহর বেলা করিম বক্স গোয়াল থেকে গাইটা বের করে উঠানে কাঁঠাল গাছের সাথে বাঁধে। আঞ্জুমান ঝিনুকে করে সর্ষের তেল এগিয়ে দেয়। করিম বক্স হুকুম করে, হামবাড়া লইয়া আয়, বাজারের বেল হইয়া গেছে, আমার ঘিন করে, তুমি যাও। করিম বাক্স গোয়ালের একপাশে ঝুলানো হামবাটা নিয়ে আসে। গাইটার বাছুর মরেছে অনেক দিন। দুধ চোর গাই বাছুর না দেখলে দুধ ছাড়ে না, কোথায় লুকিয়ে রাখে। বাছুর না দেখলে বাটে হাত দেওয়াও মুশকিল, ঠ্যাং দিয়ে লাথি মারে। এসব অসুবিধার জন্য এই অদ্ভুত ব্যবস্থা। মরা বাছুরটার চামড়ার খোলসে খড়বিচলি ভরে নকল বাছুর তৈরি করা হয়েছে। করিম বক্স হাতে সর্ষের তেল নিয়ে বাটে মাখিয়ে দেয়। তারপর নকল বাছুরটার মুখ বাটের কাছে নিয়ে বাছুরের অনুকরণে গুঁতো মারে। এরকম করলে যখন বাটে দুধ নেমে আসে, তখন দুই হাঁটুর মাঝে হাঁড়ি রেখে করিম বক্স দুধ দুইতে আরম্ভ করে। বাছুর কবে মরল ভাই? করিম বক্স চেয়ে দেখে সফির মা। নিতান্ত অনিচ্ছার সাথেই সে উত্তর দেয়, মাস তিনেক হইল। অনেক দিন তো হইল, কেমন কইরা মরল? দুধে পানি মিশা বুঝিন? দুধে পানি মিশাইলে বাছুর মইরা যায়, এটা হাঁচা কথা? সফির মা ঠাট ঠাট সুরে বলে। জয়গুণ করিম বক্সের সংসারে থাকতে এরকম ঠাট্টা মস্করা প্রায়ই চলত তাদের মধ্যে। বহুদিন বহু ঘটনার তিক্ততার পরেও আজ কেমন করে যে ঠাট্টাটুকু জিভ থেকে পিছলে বেরুলো, সফির মা নিজেই বুঝতে পারে না। কথাটা বলেই সে লজ্জিত হয়। করিম বক্স আপন মেনে এবার থেকে ও বাটে হাত চালিয়ে দুধ নামাতে থাকে। তার মুখেও ভাবান্তর লক্ষ্য করা যায়। গাইটা নিষ্প্রাণ নিস্পন্দ নকল বাছুরটার গা চাটতে থাকে শুধু শুধু। আঞ্জুমান পিড়ে এনে বসতে দেয় সফির মাকে। সফির মার কথার উত্তর দেয় সেই এবার, পানি মিশাইব কোন দুঃখে? পানি মিশান বোধ করি ভালা আসিল। বাছুরে দুধ খাইতে না দিলে বাঁচবো কেমন কইরা কও? ঘাস চিনতেই দুধের বাছুরের সামনে দিয়া রাখত ঘাস, আর সমস্ত দিন ভ্যাবা করতো বাছুরডা।
বাছুরেরও দুধ খাইতে দিলে যে আরই উনা থাকে, বুঝলানি বোন? করিম বক্স খেকিয়ে ওঠে। থাম মাগি বেজাত, কুডুমের কাছে বৃত্তান্ত শুরু করছে। বেশি বকর বকর করলে দুধের আড়িটা তোর মাথার পর ভাঙমু কইয়া রাখলাম। শফির মা বলে, থাউক, বিয়ান বেলা কাজ্জা কইরা নগো তোমরা। হামবাটা কিন্তু ঢকসই হইছে। আমি তো ভাবছিলাম জিয়ন্ত বাছুরি। কে বানাইছে? মাইমুনের বাপ তুমি? অনেকদিন পরে মাইমুনের বাপ ডাকটা শুনে চমকে ওঠে করিম বক্স। শফির মা এই বলেই ডাকতো তাকে। এবার আর সবাই তাকে রহির বাপ বলে ডাকে। আঞ্জুমনের বাপের বাড়ি ডাকে ফুলির বাপ। শেষের দুটোই চলছে আজকাল। আগের নামটা তার ঘুমিয়ে গেছে তার মনে। করিম বক্স তার মাথা নাড়ে। হ, কারিগরিতে তোমার মতো ওস্তাদ আর নাই এই আশেপাশে। করিম বক্সের দুধ দহন শেষ হয়েছে। শফির মাকে কথা বলবার অবসর না দিয়ে সে দুধের হাঁড়ি হাতে উঠে পড়ে। শফির মা বলে, আদত কথাটা হনো এইবার, তোমার কাছে আইসি একটা কথা লইয়া। করিম বক্স দাঁড়ায়, বলে, কি কথা? মাইমুনের সম্বন্ধ ঠিক হইছে। আমি কত চেষ্টা তদবির কইরা তয় ঠিক করলাম, না হইলে এমন সম্বন্ধ কপাল কুটলেও জুটত না। কোথায় সম্বন্ধ? সোলেমানের পোলা সদাগর খান নাতি ওসমানের লগে। কবে বিয়া? এই মাসের এই কয়দিন পর, অগ্রাণ মাসের 9 তারিখ। তোমার কিন্তু যাইতে হইব। আমি যাইতে পারতাম না। এ তুমি কেমন কথা কও? তোমার মাইয়া, তুমি না গেলে চলবো কেমনে? তোমার মাইয়া। করিম বক্সের মনের দুয়ারে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনি করে কথা দুটি, কিন্তু উষর মনে বাড়িপাতের চেষ্টা বৃথা। কাশুকে ফুসলি দেওয়ার ষড়যন্ত্রের কথা মনের ভেতর টেনে এনে সে নিজেকে কঠিনতর করে তোলে। এবার শটটা কঠিন করেই সে বলে, যেদিন থেকে ওগো বিদায় দিছি সেই দিন থেকে ওরা আমার কেউ না। তুমি কি কও ভাই? তোমার মাইয়া তুমি না গেলে কেমন দেখা যায়? কাশুও যাইব তোমার লগে? কাশু যাইব? কে? দোষ কি? আবার তোমার লগে লইয়া আইবা? বাহার কথা কইস। কেউ যাইব না। কাশু যাইব না, বাড়ির একটা পোনাও যাইব না। কাশু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কথা। আঞ্জুমানের ইশারায় এবার সে চুপি চুপি সরে যায়। কেউ না? শফির মা আবার বলে, হ হ, কেউ না। বিদায় দিয়া দাও, চাইট কাইটটা গাঙ্গে ভাসায় দাও। হ্যাঁ, আমার কি? আমি হু হা কিচ্ছু কইব না। শফির মা আর কথা বাড়াবাড়ি করতে সাহস করে না। সে আগেই জানতো মাইমুনের বিয়েতে করিম বক্সকে পাওয়া যাবে না। তবু সে এসেছিল যাতে দুষতে না পারে। পাশে থেকে কঞ্চির লাঠিটা হাতে নিয়ে শফির মা ওঠে। আঞ্জুমান বলে, পান খাইলা না বোন? না লো বোন, আমি আবার বিনে শেষা মুখ দিতে পারি না, শেষতে দেরি হইয়া যাইব। শফির মা পথ নেয়। ক্ষেতের আলের উপর কাশু দাঁড়িয়ে আছে। শফির মা যেতেই তার একখানা হাত ধরে সে বলে, আমি যাইমু মামানি। আমি তোর মামানি? কে কইছে? আমি শুনছি। কাশু আবার বলে, আমি যাইমু তোমার লগে। কই যাবি? কাশু কোনো উত্তর দেয় না। শফির মা বলে, না রে বাজান, তোরে নিলে আমি দোষের ভাগী হইমু। শিগগির বাড়ির যা, তোর বাপ মাইরা খুন কইরা ফেলব। ও, জানতে পারবো না, বাজান দুধ বেচতে যাইব। ফুলির মা কইয়া দিব তোর বাজানের কাছে। ওই কইব না, হেই তো আমারে চিনে দেশে তালগাচ্ছা বাড়িটা। শফির মা একটু চিন্তা করে বলে, আচ্ছা চল, আবার তাড়াতাড়ি ফিরে আইতে হইব। তোর বাপ জানতে পারলে কি ল্যাটটাও জমিনে পড়ব না। কাশু বলে, বাজার তন ফিরতে দেরি হইব,
তার আগেই ফিরে আইমু আমি। শফির মাকে পেছনে ফেলে কাশু এগিয়ে যায়। শফির মাও জোরে পা ফেলে, কিন্তু কাশুর সাথে সে হেঁটে পারে না। সে কতদূর এগোয় আবার পেছন ফিরে তাকায়। করিম বক্সের বাড়ি ছাড়িয়ে অনেক দূর এসে পড়েছে তারা। এবার পেছন ফিরে তাকাতেই শফির মা দেখতে পায় করিম বক্স ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে এদিকে। কোনাখুনি ধানক্ষেত মই দিয়ে সে যেন আসছে। কাশু শফির মাকে ছাড়িয়ে নলখানেক এগিয়েছিল। শফির মা ডাকে, কাশু। ভয়ে তার গলা দিয়ে আর কথা বেরোয় না। কাশু পেছন দিকে তাকিয়ে থ হয়ে যায়। শফির মা বলে, ভালা চাস তো বাড়ির মুখে পথ দে, নইলে আড্ডি গুড়া কইরা ফেলাইব। কাশু এসে শফির মাকে দুহাতে জড়িয়ে ধরে। তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে। শফির মার কাঁপুনি অনুভব করতে পেরে তার ভয় আরো বেড়ে যায়। করিম বক্স এসে পড়েছে। দুই হাতে কাশুকে ধরতেই সে আর্তচিৎকার করে ওঠে। সে শফির মার আঁচল জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু করিম বক্স তার রাক্ষসে থাবায় ছাড়িয়ে নেয় কাশুকে। শফির মাকে ধাক্কা মেরে বলে, তুই মায়ালক, নইলে আজ। রাগের অতিশয্যে করিম বক্সের মুখ দিয়ে কথার শেষটা বের হয় না। এবার সে কাশুকে বাম কাঁধে ফেলে ডান হাত দিয়ে এক একটা থাপ্পড় মারে আর বলে, আর এই মুখে পা ফেলবি, দেখ কেমন মজা। কাশু কাঁধের ওপর থেকে হাত পা ছুঁড়ে চিৎকার করতে থাকে। করিম বক্সের ধাক্কা খেয়ে শফির মা বসে পড়েছিল মাটির উপর। সে অবস্থায় সে জিরিয়ে নেয় আর চেয়ে দেখে করিম বক্সের কাণ্ড। কিছু দূর যাওয়ার পর করিম বক্সকে আর দেখা যায় না। ধান ক্ষেতের আড়ালে পড়ে গেছে সে এখন। সোজা হয়ে দাঁড়ালে করিম বক্সের কীর্তি দেখা যেত, কিন্তু শফির মা তখনও বসে হাঁপাচ্ছে। এতক্ষণ শুনছিলেন আবু ইসহাক রচিত বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ি এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। এছাড়া গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।